স্টুডেন্টস ওয়েলকাম। আজকে আমরা ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ পরীক্ষার প্রস্তুতি হিসাবে পড়াশোনা করব ভৌত বিজ্ঞান নিয়ে। এবং তোমরা দেখতেই পাচ্ছ একদম প্রথম যে অধ্যায় রয়েছে ক্লাস 8-এর ভৌত বিজ্ঞানে বল ও চাপ। আজকের আমরা তার মধ্যে বল অংশটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় হলো বল। তো এই বল সংক্রান্ত আলোচনাতে আমরা যেটা করব সেটা হলো যে বিশেষ কতগুলো পয়েন্ট তোমাদেরকে আমি আগে বলে দেব ওই অধ্যায়টা থেকে, যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলো, বুলেট পয়েন্টস। তারপর বিগত বছরে ওখান থেকে কি প্রশ্ন এসছে সেই জায়গাটা আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আশা করি ভালো লাগবে। লাইক করবে, সেই সঙ্গে সঙ্গে যাতে অন্যের উপকারে লাগে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে প্রথমে যে কথাটা বলার সেটা হলো যে বল সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন স্যার আইজ্যাক নিউটন। তাহলে এই যে বল সম্পর্কে আমরা ধারণা পেয়েছি নিউটনের থেকে। নিউটন তার বল ও গতি বিষয়ক 3টে সূত্র দিয়েছেন। নিউটন সূত্র দিয়েছেন 3টি, এবং সেগুলোকে আমরা যথাক্রমে নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র বলে জানি। তার মধ্যে এই যে বলের সংজ্ঞা, এই বলের সংজ্ঞা পাওয়া যাচ্ছে প্রথম সূত্র থেকে। এবং এই যে এই বল পরিমাপ করব আমরা, সেই বলের পরিমাপ পাওয়া যাচ্ছে দ্বিতীয় সূত্র থেকে। তো এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। বলের সংজ্ঞাটা কোন সূত্র থেকে পাচ্ছি, বলের পরিমাপটা কোন সূত্র থেকে পাচ্ছি। আর যখন 3টে সূত্রের কথা বলেইছি তখন একটু বলে দিই তৃতীয় সূত্রে কি বলেছেন। তৃতীয় সূত্রে নিউটন একটি অমোঘ সত্য কথা বলেছেন, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ যদি এখানে একটা দেওয়াল থাকে, এই দেওয়ালে আমি বল প্রয়োগ করি এফ, তাহলে দেওয়ালও আমার উপরে বল প্রয়োগ করবে এফ। বলে রাখি, ভৌত বিজ্ঞানের ভাষায় সঠিকভাবে প্রকাশ করার জন্য এই দুটো বল, যদি আমি ক্রিয়াটাকে পজিটিভ বলে মনে করি তাহলে প্রতিক্রিয়াটাকে নেগেটিভ এইভাবে লেখা হয়। অর্থাৎ এফ এর প্রতিক্রিয়া মাইনাস এফ। বলের মান একই কিন্তু অভিমুখটা উল্টো দিকে, তাই মাইনাস। এখন আমাদের এই অধ্যায়ের যে আলোচনা সেটা মূলত এই বলের পরিমাপ সংক্রান্ত। এই বল পরিমাপ করতে গেলে কি লাগে না, যে কোনো রাশি পরিমাপ করতে গেলে লাগে একক। তাহলে বল পরিমাপ করার জন্যও আমাদের একক লাগবে। কত পরিমাণ বলকে আমি 1 বলছি, না জানলে কত পরিমাণ বলকে 2 বলবো, কত পরিমাণ বলকে 3 বলবো, জানতেই পারবো না। কত পরিমাণ বলকে আমরা একক বলছি বা 1 বলছি। যদি আমরা 1 কেজি একটা বস্তু নিই যার ভর 1 কেজি এবং তার উপরে বল প্রয়োগ করি, তাহলে ত্বরণ উৎপন্ন হবে। যদি সেই ত্বরণটা হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে যে বলটা প্রয়োগ করলাম সেটা হলো 1 নিউটন। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এখানে আমরা এসআই পদ্ধতি অনুযায়ী ভাবনা চিন্তা করেছি। 1 কেজি ভরের বস্তু নিয়ে তার উপরে বল প্রয়োগ করলে ত্বরণ উৎপন্ন হবে, কারণ বল প্রয়োগ করলেই গতি পাওয়া যায় যদি সেটা গতির উপযুক্ত হয়। তাহলে ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলেই আমরা বলটাকে বলবো 1 নিউটন। কি করে পেলাম না, বল পরিমাপের যে সূত্র নিউটন দিয়েছেন সেটা হলো এফ সমান এম এ। এম মানে ভর, এ মানে ত্বরণ, গুণ করতে হবে। অর্থাৎ আমি বলতে পারি 1 নিউটন সমান 1 কেজি ইন্টু 1 মিটার স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক তেমনি করে যদি সিজিএস পদ্ধতি অনুযায়ী ভাবনা চিন্তা করতাম, আমি একক ভরের বস্তু তখন নিতাম 1 গ্রাম, এবং তার উপরে বল প্রয়োগ করলে যদি আমি দেখি যে ত্বরণটা হচ্ছে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বলবো বলটার পরিমাণ হলো 1 ডাইন। এর অর্থ 1 ডাইন সমান 1 গ্রাম ইন্টু 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তো দেখো, আমি যদি 1 কেজি ভর এবং 1 গ্রাম ভরের মধ্যে পার্থক্য খুঁজি, আমরা জানি 1 কেজি মানে 1000 গ্রাম। 1000 গ্রাম, যেহেতু 1000 মানে 3টে 10 গুণ করা হয়েছে, তাহলে 10⁻³ লেখা যায়। আবার দেখো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার,
একে যদি সিজিএসে কনভার্ট করি, মিটারটাকে সেন্টিমিটার করলে হবে 100, আর সেকেন্ড তো সমস্ত পদ্ধতিতেই সময়ের একক, ফলে কনভার্ট করার দরকার নেই। 100-র মধ্যে দুটো 10 আছে, দুটো 10 গুণ করা যায়, তাহলে 10⁻² সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমি 1 নিউটনটাকে কি লিখতে পারি না 1 কেজির জায়গায় লিখতে পারি 10⁻³ গ্রাম, আর 1 মিটারকে লিখতে পারি 10⁻² সেমি পার সেকেন্ড স্কোয়ার। তার মানে গুণ করলে স্পষ্টতই দেখতে পাচ্ছি এটা হলো 10⁵, তার কারণ এখানে 3টে 10, এখানে দুটো 10, মোট তাহলে 5টা 10 গুণ আছে। আর বাদবাকিটা হলো গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার, আর গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার মানেই হলো ডাইন। তার মানে 1 নিউটন সমান 10⁵ ডাইন। এই সম্পর্কটাও আমাদের মনে রাখতে হবে, বিভিন্নভাবে আমাদের এখান থেকে প্রবলেম থাকতে পারে। তো আশা করি নিউটন থেকে ডাইন কিভাবে আমরা পরিবর্তন করতে পারবো সেটা বুঝতে পেরেছ। তাহলে বল পরিমাপের সূত্রটা কি, এটা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। বল পরিমাপের সূত্র, বল সমান ভর ইন্টু ত্বরণ। নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। এসআই পদ্ধতিতে বলের একক নিউটন, সেটা থেকেও প্রশ্ন হয়। সিজিএসে একক ডাইন, এটা থেকেও প্রশ্ন হয়। এখন এই জায়গাটা নিয়ে একটু কথা বলি আমি। এসআই পদ্ধতিতে বল পরিমাপের একক নিউটনকে আমি বড় হাতের এন দিয়ে লিখেছি। যদি কেউ এভাবে লিখত NEWTON, তাহলে কি সেটা এককের সঠিক প্রকাশ হতো? উত্তর না, এটা নিউটন ব্যক্তিকে বোঝাতো। যদি নিউটন পুরো লিখতে হয় এবং সেটাকে বলের একক হিসাবে প্রকাশ করতে হয়, তাহলে ছোট হাতের এন দিয়েই লিখতে হবে। খেয়াল করবে, ধরো তোমাকে বলেই দিল যে নিচের কোনটি এসআই পদ্ধতিতে বল মাপার একক। অপশান এতে দিল এটা, অপশান বিতে দিল এটা, অপশান সিতে দিল ডাইন, আর অপশান ডি দিল কোনোটি নয়। এইবার তুমি ভাবো এ উত্তর দেবে না বি উত্তর দেবে, কনফিউশনে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে নিউটন পুরো কথাটা লিখতে গেলে ছোট হাতের এন দিয়ে লিখতে হবে। আর যদি মনে করি যে না আমি শুধুমাত্র ছোট করে লিখবো, তাহলে শুধুমাত্র বড় হাতের এন দিয়ে প্রকাশ করা হবে। এবার দেখো, বলের সবচাইতে সহজ যে জায়গাটা আমরা অনুভব করি সেটা হলো কোনো বস্তুর ওজন। আমরা পৃথিবীতে রয়েছি এবং আমরা জানি মহাকর্ষের কারণে, যেটা আমরা পৃথিবীতে যে আছি অভিকর্ষ বলছি এটাকে, অভিকর্ষের টানে প্রত্যেকটা বস্তু নিচের দিকে পড়ে। টান মানেই বল, তো এই টানটাকে আমরা বলছি ওজন। নিউটন বলেছেন বল সমান ভর ইন্টু ত্বরণ। তাহলে এই ত্বরণটা আসছে কিভাবে পাচ্ছি আমরা, এটা আমরা মহাকর্ষ অধ্যায়ে খুব সুন্দর করে একবার বুঝে নেব। বাট এখানে এখন ছোট্ট করে বলে দিচ্ছি, ওজন মানে হলো বস্তুর ভর গুণ অভিকর্ষজ ত্বরণ, এটা মনে রাখবে। ক্লিয়ার? ওজন সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। যদি আমি চিহ্ন দিয়ে লিখি, ডাব্লুতে ওয়েট ইকুয়াল টু এম, ছোট হাতের জি দিয়ে আমরা অভিকর্ষ ত্বরণকে বোঝাই। তাহলে যদি আমাদেরকে বলে যে একটি বস্তুর ভর 3 কেজি, তার ওজন কত? ভর 3 কেজি, পৃথিবীতেও 3 কেজি, কৃত্রিম উপগ্রহেও 3 কেজি, চাঁদে গেলেও 3 কেজি, যেখানেই যাই ভরটা 3 কেজি, ভরের কোনো পরিবর্তন নেই। তাহলে ওজন কত? যদি পৃথিবীতে থাকি তাহলে ওজন সমান বস্তুর ভর গুণ পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ। তো আমি যেহেতু কেজি লিখেছি, অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 3টা কেজি আর 9.8টা মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওটা গুণ করো, কত হচ্ছে? 29.4। আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে নিউটন। তাহলে ওজনকে আমরা নিউটন এককে প্রকাশ করতে পারি, কারণ ওজন একটা বল। যদি গ্রামে থাকতো তাহলে জির মান কত লিখতাম? ধরো বললো একটি বস্তুর ভর 1000 গ্রাম, তার ওজন কত? না, ওজন সমান ভর গুণ অভিকর্ষজ ত্বরণ। এখন সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ কত হবে? 980। ডাইন মানে তখন এককটা হবে ডাইন, বুঝতেই পারছো সিজিএসে বলের একক। তার মানে 98, তারপরে 0, আবার 3টে 0। সংখ্যার পরে জিরোগুলো কিন্তু একটা করে 10 বোঝায়। তো এখানে কটা 10 আছে? 4টে।
তো লিখতে পারো 98 গুণ 10⁴। এবার দেখো যদি এখানে 10⁵ থাকতো 10⁵ 9কে আমি বলতে পারতাম 1 নিউটন, ক্লিয়ার। কিন্তু 10⁴ আছে, তা 10⁵ কী করে পাবো? যদি এখানে 10⁵ লিখি তাহলে সংখ্যাতে আরও একটা 10 গুণ করছি, মানটা বদলে যাবে। বলটা তো এটাই, তাহলে মানটা তো বদলে দিলে হবে না। তাহলে মান ঠিক রাখার জন্য আমি সামনের মানটাকে 10 কমিয়ে নিলাম, 10 গুণ কমিয়ে নিলাম, তাহলে এখানে একটা 10 এক্সট্রা গুণ করতে পারবো। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছ। তোমাকে যদি লিখতে দিতাম 60, তুমি কী নাম লিখতে পারতে? 6 গুণ 10, কিংবা লিখতে পারতে 60 গুণ 1, দুটোই 60, তাই না? তুমি যখন 6টাকে 10 গুণ বাড়িয়েছো তখন পরের সংখ্যাটা 10 ভাগ হয়ে গেছে। এখানেও ঠিক তাই, 98 × 10⁴, তা 98কে আমি 10 ভাগ করে নিয়েছি 9.8, তাহলে এখানে 10 গুণ করে বাড়িয়ে দিই 10⁵। তাহলে আমি এই 10⁵টা বাদ দিলে নিউটন হয়ে যাবে। কেন এটা বললাম? ধরো এই অঙ্কটাই তোমাকে পরীক্ষাতে দিল যে 1000 গ্রাম ভরের একটি বস্তুর ওজন কত, বলে তোমাকে 4টে অপশান দিচ্ছে, 9.8 ডাইন, অপশান বি 9800 ডাইন, অপশান সি 9.8 নিউটন, অপশান ডি 98 × 10⁴ নিউটন। তো স্পষ্টতই তুমি যখন দেখতে পাচ্ছ 1000 গ্রাম ভরের বস্তুর ওজন কত, তোমার মাথায় ঘুরঘুর করছে, এটা সিজিএস পদ্ধতিতে অঙ্ক করব, উত্তর লিখব ডাইনে, মানে এই দুটোর মধ্যে কিছু একটা উত্তর। অঙ্ক করে তুমি যখন এই দুটো পাবে না, এবার কি উত্তর লিখবে? তখন তোমাকে নিউটন নিয়ে ভাবতে হবে। দ্যাটস ওয়াই শিখিয়ে দিলাম কিভাবে ভাববে। আর একবার বলে দিচ্ছি, যখনই আমরা কোনো সংখ্যায় পরে জিরো দেখতে পাবো, লাস্টের জিরো, মাঝের জিরো নয়, শেষের জিরো, একদম লাস্ট জিরো দিয়ে শেষ, যতগুলো জিরো অ্যাকচুয়ালি ওখানে ততগুলো 10 গুণ আছে। তার মানে আমি সেই 10 কটাকে একসঙ্গে লিখতে পারি, যে ওখানে 4টে শূন্য ছিল, 4টে 10, 10⁴, আর সামনের সংখ্যাটা 98। এখন নিউটন করতে গেলে এখানে 10⁵ লাগবে, তাহলে এখানে 10⁵ পাবো কী করে? এখানে 10⁵ লেখা মানে সংখ্যাটাকে 10 দিয়ে আবার একটা 10 গুণ করতে হবে। 10 গুণ করলে তো সংখ্যা বেড়ে যাবে, আপনি তো বাড়িয়ে দিতে পারি না, তাই 10 দিয়ে ভাগ করে আমি কম্পেনসেট করব, ক্ষয়পূরণ করব। আশা করি এবারে বুঝতে পেরেছ। যদি আমরা পৃথিবীতে না থেকে অন্য কোনো গ্রহে চলে যাই, তাহলে কিন্তু বস্তুর ভর বদলাবে না, বস্তুর ওজন বদলাবে। কেন? যদি আমি চাঁদে চলে যাই, চাঁদে জির মান মানে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবীর তুলনায় 6 ভাগের 1 ভাগ মতো, প্রায় একটা মান আছে, 1.96 বা এরকম কিছু একটা মান রয়েছে। তাই যেই চাঁদে চলে যেতাম, যেটা চাঁদ হতো, তখন আমাকে জির জায়গায় লিখতে হতো 1.9, ক্লিয়ার? তো তখন উত্তর আসতো কত? 5.7 নিউটন। তার মানে গ্রহ বদলালে ওজন বদলায়, গ্রহ বদলালে ওজন বদলায়। ব্যাপারটা আমরা মহাকর্ষ অধ্যায়ে বা এর পরে কোনো অধ্যায় আছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, আমরা সেখানে এই বিষয়টা নিয়ে আরও ডিটেলসে জানবো। তাহলে ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে, ভর বিভিন্ন হয় না। ওজন মানে হলো ভর গুণ অভিকর্ষ ত্বরণ। এখন যদি দড়িতে একটা বস্তু ঝোলানো থাকে, আর এখানে আমরা ছাদ থেকে ঝুলিয়ে দিই, তাহলে এই বস্তুটার ওজন আছে কি নেই? না, আছে, অবশ্যই আছে। ওজন পেতে গেলে m × g গুণ করতে হবে। এখন এই বস্তুটা পড়ে যাচ্ছে না কেন? পড়ে যাচ্ছে না দড়ি দিয়ে বাঁধা আছে বলে। শিওর, তুমি এই দড়িটা কাঁচি দিয়ে টুক করে কেটে দাও, এ পড়ে যাবে। তার মানে এই দড়িটা একে টেনে রেখেছে এবং স্থির রেখে দিয়েছে, নড়ছে না। যখন কোনো বস্তু স্থির থাকে, কি করে থাকে? তাকে পৃথিবী টানছে নিচের দিকে, যে পরিমাণ বলে, সেই পরিমাণ বলে যদি আমি ওপরের দিকে টান রাখতে পারি, তবেই না সে স্থির থাকবে। দুদিকে সমান বল। তার মানে এখানে দড়ির টান T = mg। ক্লিয়ার? মনে করো তুমি তোমার হাতের ওপরে একটা বস্তুকে রেখে দিয়েছো এবং সেটা পড়ে যাচ্ছে, ধরে রেখেছো। কি করে ধরে রেখেছো? তার ওজন যত, ঠিক সমপরিমাণ বল তুমি একটা ওপরের দিকে তার উপরে প্রয়োগ করে রেখেছো। এই ওপরের দিকে যে বলটা প্রয়োগ করেছো, যদি সেটাকে আমি আর লিখি, তাহলে R = mg, নাহলে সে পড়ে যেত। মনে করো মেঝের ওপরে তুমি কোনো একটা বস্তু রেখেছো। এখন এই মেঝের ওপরে যে বস্তু, তার
ওজন আছে, ওজন কাজ করে কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে, এবং প্রত্যেকটা বস্তুর টার্গেট হলো পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নিয়ে যাওয়া। তাহলে এই অবস্থায় বল কাজ করছে, অথচ বস্তুটা চলছে না, গতিশীল নেই। তার মানে মেঝেটা এই বস্তুর উপরে প্রতিক্রিয়া বল দিচ্ছে, একে বলে লম্ব প্রতিক্রিয়া। তাহলে এই অনুভূমিক তলের উপরে কি হবে? যেহেতু বস্তুর ওজন mg এবং সে গতিশীল হচ্ছে না, তাহলে আমি লিখবো r সমান mg। শিওর? বোঝা গেল? তাহলে আমরা মেঝের উপরে কোনো বস্তু রাখলে মেঝে লম্ব প্রতিক্রিয়া দেয় এবং লম্ব প্রতিক্রিয়ার মান তার ওজনের সাথে সমান। এখন এই ওজন মাপবো কিভাবে? ওজন একটা বল, বল পরিমাপ করার উপায় কি? ভর মাপি আমরা সাধারণ তুলা যন্ত্র দিয়ে, ঠিক আছে, কিন্তু ওজন মাপি স্প্রিং তুলা যন্ত্র দিয়ে। স্প্রিং তুলা যন্ত্রের নাম স্প্রিং তুলা যন্ত্র কেন? ওখানে স্প্রিং ব্যবহার করা হয়, তাই। একটু বুঝিয়ে দেবো তোমাদেরকে। স্প্রিং হচ্ছে শক্ত তারের তৈরি এরকম একটা বস্তু, তোমরা দেখেছো অনেকেই। একে টানলে কি হয়? একে টানলে লম্বা হয়, ছেড়ে দিলে আবার আগের মতো ছোট হয়ে যায়। তার মানে কি, আমি যখন একে টানছি, এটা বল প্রয়োগ করছি, ধরো টেনে আমি এই পর্যন্ত লম্বা করলাম, লম্বা করে দিলাম, এই স্প্রিংটাকেই টেনে এই লম্বা করলাম, এতটা এই অবস্থায় ধরে আছে। আমি মনে করো এফ বল প্রয়োগ করে একে লম্বা করেছি। ছেড়ে দিলে ও আবার ফিরে যাবে কেন? না, এর ভেতরেও প্রতিক্রিয়া স্বরূপ এফ বল তৈরি হয়েছে। আমি যে বল প্রয়োগ করেছি সেখানে প্রতিক্রিয়া বল ওখানে কাজ করছে, ও বাড়তে চাইছে না, বাধা দেবে বাড়তে। যেই আমি ছেড়ে দেবো, ওই প্রতিক্রিয়া বলের জন্য ও আবার গুটিয়ে যাবে। এবং একটা ক্লিয়ার ভেবে রাখো, তুমি যত বেশি টেনে লম্বা করবে তত বেশি বল প্রয়োগ করতে হবে। তার মানে এই বলের মানটা ওর দৈর্ঘ্য বৃদ্ধির সমানুপাতিক। দৈর্ঘ্য যত বেশি বাড়বে তত বেশি বেশি বল প্রয়োগ করতে হবে। এটাকেই আমরা লিখি এফ সমান কে এক্স, এরকম একটা ফর্মুলা দিয়ে, যেখানে কে একটি ধ্রুবক, এই কেটাকে বলা হয় বল ধ্রুবক। কেটাকে বলা হয় বল ধ্রুবক। এখন এই কে এর একক কি করে পাবো? না, তুমি এখান থেকে সাধারণ অঙ্ক করো, এফ সমান কে এক্স বা কে এক্স সমান এফ লিখতে পারি, উল্টে লিখলাম। তাহলে কে সমান কত হবে? এফ বাই এক্স। আমি দেখি যে একটা স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়িয়েছি, তাতে বল লেগেছে, যদি কতটা বল লেগেছে মাপি, তাহলে এখানে বসিয়ে দিয়ে ভাগ করে কে এর মান বার করতে পারবো। যখন মান বসাবো তখন এফ এর একক হবে এসআইতে নিউটন, আর এক্স মানে দৈর্ঘ্য, একক হবে মিটার। তাহলে কে এর একক হচ্ছে নিউটন পার মিটার, বা সিজিএসে ভাবলে ডাইন পার সেমি। কোনো একটা স্প্রিংয়ের বল ধ্রুবক বেশি আর আরেকটা স্প্রিংয়ের বল ধ্রুবক কম, এদের মধ্যে কি পার্থক্য হবে? বল ধ্রুবক বেশি আর বল ধ্রুবক কম, এর মধ্যে কি পার্থক্য হবে একটু বুঝে নাও। জাস্ট এখানে বুঝে নাও, কে এর মান তুমি কি করে পাচ্ছ? এফ কে এক্স দিয়ে ভাগ করে, বল এবং দৈর্ঘ্য বৃদ্ধি এদের অনুপাত। এখন মনে করো তুমি একই পরিমাণ বল, ধরো 10 নিউটন বল, তুমি পাশাপাশি ঝোলানো দুটো স্প্রিংয়ে প্রয়োগ করেছো, এটাতেও প্রয়োগ করেছো, এটাতেও প্রয়োগ করেছো। ওকে, 10 নিউটন বল প্রয়োগ করে দেখলে যে প্রথমটার দৈর্ঘ্য বেড়েছে 2 মিটার আর পরেরটার দৈর্ঘ্য বেড়েছে 5 মিটার। ওকে, একই বল প্রয়োগ করছো, একই পরিমাণ টেনেছো, এ অল্প বেড়েছো বেশি বেড়েছে। তার মানে কি, এটা টেনে বাড়ানো বেশ কষ্টকর, এটা টেনে বাড়ানো একটু ইজি। ক্লিয়ার না? এত বেশি বাড়ছে। তাহলে তুমি প্রথমটার বল ধ্রুবক পাবে কি করে? না, প্রথমটার বল ধ্রুবক হচ্ছে বলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করো, 5 নিউটন পার মিটার, ঠিক কিনা? প্রথমটা তাহলে কত হচ্ছে? প্রথমটা হচ্ছে, এই যে আমি উপরে লিখি, নিচে লেখাটা দেখা যাচ্ছে না বোধহয়। তাহলে প্রথমটার জন্য হলো 10/2 মানে 5 একক, আর এটা কত হবে? 10/5 মানে 2 একক। দেখো ভালো করে, দৈর্ঘ্য কম বাড়লে বল ধ্রুবক বেশি, তার মানে বল ধ্রুবক বেশি হলে দৈর্ঘ্য বৃদ্ধি কম হয়, মানে স্প্রিংটা শক্তপোক্ত। বল ধ্রুবক কম হলে দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হয়, মানে স্প্রিংটা নরম। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট। তাহলে স্প্রিং তুলা দিয়ে আমরা কি করতে পারি? না, কোনো বস্তুর ওজন মাপতে পারি। ঠিক আছে, তো কি করে স্প্রিং তুলা দিয়ে ওজন মাপে তোমাদের বইয়ের প্রসেস আছে, আমি শুধু একটা স্কলারশিপ পরীক্ষার ক্লাসে ওই সমস্ত কথা বলে বা বুঝিয়ে
সময় নষ্ট করছি না, আমাদের ওই তথ্যটা লাগবে কীভাবে মাপে সেটা বুঝিয়ে দিলাম। এরপরে বল অধ্যায়ে আলোচনা রয়েছে সেটা হচ্ছে ঘর্ষণ নিয়ে। খুব ভালো করে দেখবে বিষয়গুলো। ঘর্ষণ, মনে করো মেজের উপরে একটা বস্তু আছে, স্থির অবস্থায় আছে, কি কি বল কাজ করছে ভালো করে বোঝো। নিচের দিকে কাজ করছে ওজন, মেজের উপরে স্থির আছে মানে মেজের লম্ব প্রতিক্রিয়া বস্তুর উপর কাজ করছে এবং লম্ব প্রতিক্রিয়ার সমান ওজন। এই অবস্থায় তুমি একে সচল করার জন্য মনে করো এই ডান দিকে একটা বল প্রয়োগ করেছো, এফ পরিমাণ বল প্রয়োগ করেছো। কি মনে হয় বল প্রয়োগ করলে কি বস্তু গতিশীল হয়? যে কোনো বস্তু থাকলে মানে বল প্রয়োগ করলাম সঙ্গে সঙ্গেই গতিশীল হবে? অভিজ্ঞতা কি বলে? না, তাই না? একটু ভারী বস্তু থাকলে ব্যাপারটা সম্পর্কে আরও ভালো বুঝতে পারবে। একটু ভারী বস্তু নিয়ে দেখবে তুমি অল্প করে ঠেলবে, যাবেই না, যথেষ্ট জোরে ঠেললে যাবে। তাহলে আমি যদি অল্প করে বল প্রয়োগ করি তাহলে তো বলটা আছে, বল থাকলে ত্বরণ থাকে, এফ সমান এম এ। তাহলে বস্তু থেমে আছে কেন? না, থেমে থাকার অর্থই হলো বিপরীত দিকে তাহলে আরও একটা বল আছে। যদি আমি সামনের দিকের বলটা প্রয়োগ করি 10 ডাইন আর দেখি যে বস্তু থেমে আছে, ভালো কথা, 10 ডাইন মাপবো কী করে? 10 ডাইন বল মাপবো কী করে? স্প্রিং তুলা দিয়ে। আমি যদি একটা স্প্রিং তুলা নিই, সেখানে স্প্রিং তুলার ঝুলিয়ে দিলে, এখান থেকে কোনো বস্তুকে ঝুলিয়ে দিলে কি হয় না, স্প্রিং তুলার কাঁটা তার ওজন দেখায়, ঠিক আছে না? ধরো তুমি এখানে 1 গ্রাম ভরের বস্তু ঝুলিয়েছ, তাহলে এখানে কত দেখাবে না, ওজনটা 1 গ্রাম ওয়েট, মানে 1 গ্রামের ওজন। কিন্তু ওটা এসআই পদ্ধতি বা সিজিএস পদ্ধতি হলো না, পরম একক হলো না, ওটা অভিকর্ষীয় একক হয়ে গেল। যদি এখানে কাঁটা থাকে আমি কত লিখতে পারি? 1 গ্রামের ওজন কত না, 1 গ্রাম ইন্টু 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার, তার মানে 980 ডাইন। তাহলে আমি লিখতে পারি 980 ডাইন। ক্লিয়ার? এবার যদি আমি এখানে কোনো বস্তু না ঝুলিয়ে হাত দিয়ে টানি আর কাঁটা এই দাগ পর্যন্ত আসে, তাহলে আমার হাত দিয়ে প্রযুক্ত বল 980 ডাইন। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই 10 ডাইন মাপবো কী করে? না, স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমরা মাপতে পারি। এবং বস্তুটা সচল হয়নি, তার মানে উল্টো দিকে অতি অবশ্যই 10 ডাইন বল কাজ করছে, কিন্তু উল্টো দিকে তো কিছুই নেই, কাজটা করছে কোথা থেকে? তখন বলা হলো যে যেখানে ঠেকে আছে মেঝেতে, এখানে ঘর্ষণ কাজ করছে। তাহলে ঘর্ষণ বল কি? যখন কোনো বস্তু বা কোনো তল আরেকটা তলের সংস্পর্শে থাকে এবং আমরা এই অবস্থায় বল প্রয়োগ করে একটা তলের সাপেক্ষে আরেকটা তলকে গতিশীল করার চেষ্টা করি, তখন ওদের সংস্পর্শ তলে প্রযুক্ত বলের বিপরীত দিকে এবং দুই তলের সমান্তরালে যে বল আপনা আপনি উৎপত্তি হয়ে বস্তুকে স্থির রাখার চেষ্টা করে তাকে বলে ঘর্ষণ। নিউটন তার প্রথম সূত্রে বলেছেন, বাহ্যিক বল দ্বারা বাধ্য না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সমবেগে সরল রেখায় চলতে থাকবে। তা তুমি মেঝের ওপরে বল গড়িয়ে দিলে সে কী হয়? সে কি মানে চলতেই থাকে, একটা দূরত্বে গিয়ে থেমে যায়। কেন থামে? ঘর্ষণ বল কাজ করছে তাই থামে। তাহলে ঘর্ষণ বল গতির বিরুদ্ধে কাজ করে। এই তথ্যগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, ঠিক আছে না? সংস্পর্শ তলের সমান্তরালে প্রযুক্ত বলের বিপরীতে বস্তুকে থামিয়ে রাখার চেষ্টা করে, কিংবা যখন বস্তু গতিশীল থাকে থামাতে চায়। তো আমি তাহলে বস্তুকে গতিশীল করতে পারি কি করে? ঘর্ষণ বল তো বস্তুকে থামিয়ে রাখার চেষ্টা করে না, গতিশীল করতে পারি এই কারণে, আমরা যখন প্রযুক্ত বলের মান আস্তে আস্তে বাড়াই, প্রথমে ধরো 10 ডাইন বল প্রয়োগ করলাম, চললো না, 12 ডাইন বল প্রয়োগ করলাম, চললো না, বলের মান বাড়িয়ে 15 ডাইন করলাম, চললো না। তার মানে কি? যখন 10 ডাইন বল প্রয়োগ করেছিলাম অথচ বস্তু চলেনি, তার অর্থ ঘর্ষণ বলের মান 10 ডাইন। উল্টো দিকে যখন 12 ডাইন বল প্রয়োগ করলাম, প্রযুক্ত বলের মান বাড়ালাম, চলেনি, এখনও চলছে না, তার মানে ঘর্ষণ বলের মানও 12 ডাইন, সেও নিজের মান বাড়িয়ে নিয়েছে। 15 ডাইন বল প্রয়োগ করলাম, চললো না, তার মানে এও বল বাড়িয়ে 15 ডাইন করেছে। এটাই হয় যখন বস্তু স্থির থাকে এবং ঘর্ষণ কাজ করে, তখন আমরা তাকে বলি স্থির অবস্থান ঘর্ষণ। স্থির অবস্থান ঘর্ষণ বলের মান 0 থেকে ক্রমশ বাড়ে, প্রযুক্ত বলের মান ও দিক অনুযায়ী তার মান ও দিক নির্ধারিত হয়। এই জন্য ঘর্ষণ বলকে বলে আত্মনিয়ন্ত্রণকারী বল। এভাবে বাড়তে বাড়তে তলের প্রকৃতি, বস্তুর সঙ্গে তলের যে সংস্পর্শ আছে ওই সংস্পর্শ তলের প্রকৃতির উপর নির্ভর করে একটা নির্দিষ্ট মান পর্যন্ত বাড়ে। যদি আমরা দেখি যে এইভাবে বাড়তে বাড়তে 18 ডাইন বল যখন প্রয়োগ করলাম, তখন বস্তুটা যেন চলবো ভাব এবার চলবে, তার মানে কি ঘর্ষণ বলের মান 18 ডাইনের বেশি আর বাড়তে পারছে না।
এই সর্বোচ্চ যে স্থির অবস্থার ঘর্ষণ বা স্থিত ঘর্ষণ একে বলে সীমাস্থ ঘর্ষণ। এরপর যদি প্রযুক্ত বল একটুও বেশি হয়, যদি আমি 20 ডাইন বল প্রয়োগ করি, তাহলে কিন্তু ঘর্ষণ বলের মান 18 ডাইনের চেয়ে আর বাড়বে না। তাহলে এক্সট্রা কত হলো? এক্সট্রা হলো 20 - 18 সমান 2 ডাইন। এই 2 ডাইন বলের প্রভাবে বস্তুর প্রারম্ভিক গতি শুরু হবে। যদি এই বস্তুর ভর হয় 2 গ্রাম, তাহলে ত্বরণ কত? না বল সমান ভর গুণ ত্বরণ। এখানে বলের মান 20 বিয়োগ 18 মানে 2, ভরের মান 2 গ্রাম। এ তাহলে কত? এ জানি না, তাহলে এ সমান আসছে কত? সমাধান করে এ সমান 1, তাহলে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ প্রারম্ভিকভাবে বস্তুটা 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হয়ে যাবে। এই উদাহরণের ক্ষেত্রে যেভাবে বললাম, যেই গতিশীল হয়ে গেল তখন ঘর্ষণ বলের মান কি হবে? না সীমাস্থ মানের চাইতে সামান্য কমে একটা পার্টিকুলার মানে স্থির হবে। হয়তো এটা কমে গিয়ে দেখা গেল 14 ডাইনে স্থির হলো। তার মানে কি? তার মানে হলো চলমান অবস্থায় ঘর্ষণ বলের মান সীমাস্থ মানের চাইতে সামান্য কম। ওকে, কিন্তু ওই 14 ডাইন বলটা আর কমবে না। এই অবস্থাতে যদি আমি এখনো 20 ডাইন বল প্রয়োগ করে রাখি, আরম্ভে তো ত্বরণ ছিল এটা, যেই চলতে শুরু করলো তখন ত্বরণ কত? না চলতে শুরু করলে ত্বরণের মান বার করো, এফ সমান এম ইন্টু এ। এখন এফ এর মান কি করে পাবো? 20 ডাইন বল প্রয়োগ করাই আছে কন্টিনিউয়াসলি, চলমান অবস্থায় ঘর্ষণ 14, বিয়োগ করো এক্সট্রাটা কত? 6 ডাইন। তাহলে 6 ডাইন বলটা গতি তৈরি করছে। তাহলে এফ এর জায়গায় 6, এম তো 2 গ্রাম লিখেছি, তাহলে এর মান বার করো কত? এ সমান 3। অর্থাৎ চলমান অবস্থায় কি হবে? তার ত্বরণ হবে 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ চলতে শুরু করবে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে, বাট তারপরে তার ত্বরণ বেড়ে হবে 3 সেমি পার সেকেন্ড স্কোয়ার। আমি যদি কন্টিনিউয়াসলি এই বলটা যোগান দিতে থাকি তাহলে বস্তুর গতি বজায় থাকবে। আর যেই আমি এই বলটা যোগান দেওয়া বন্ধ করে দেবো তখন কি হবে? না বস্তু থেমে যাবে, তবে সঙ্গে সঙ্গে থামবে না। তার কারণ নিউটন তার প্রথম সূত্রে জাড্য সম্পর্কে ধারণা দিয়েছেন, স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, একে বলে স্থিতিজাড্য। আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়, সমবেগে সরলরেখায় চলতে চায়, একে বলে গতিজাড্য। এই গতিজাড্যের কারণে বল প্রয়োগ করা বন্ধ করে দিলে কি হবে? না বস্তুটা থেমে যাবে। এবার একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা। চলমান অবস্থায় ঘর্ষণ বলের মান 14 ডাইন, আমি বল প্রয়োগ করে রেখেছি 20 ডাইন। আচ্ছা, যদি এই বলটা কমিয়ে 18 ডাইন করি তাহলে কি বস্তু চলবে না বন্ধ হয়ে যাবে? অবভিয়াসলি চলবে। 14 ডাইন বলটা ঘর্ষণ, প্রযুক্ত বল 18 ডাইন, 4 ডাইন এক্সট্রা আছে, অবশ্যই চলবে। তাহলে আমি যদি কমিয়ে করি 16 ডাইন, চলবে না বন্ধ হয়ে যাবে? চলবে। 14 ডাইন বল ঘর্ষণ, আমার প্রযুক্ত বল 16, 2 ডাইন বেশি আছে, চলবে। 14 ডাইন করলে কি হবে? কোনোতে এক্সট্রা বল নেই, ঘর্ষণ 14, প্রযুক্ত বল 14, 0 হয়ে যাবে। কিন্তু এবার ভাবো, যদি প্রযুক্ত বল 0 হয়ে যায়ও কিন্তু বস্তুটা এখন গতিশীল, তাহলে গতিশীল অবস্থায় তার উপর প্রযুক্ত বল 0, তার মানে সে সমবেগে সরলরেখায় চলবে। আশা করি এই জায়গাগুলো আমি ক্লিয়ার করতে পারলাম। নেক্সট, ঘর্ষণ নিয়ে আর দু একটা কথা বললেই আমার ভিডিওটা শেষ হবে, এবং তোমরা যদি ভিডিওটা ভালো করে দেখো তবেই কিন্তু এখানকার প্রশ্নের উত্তরগুলো করতে পারবে, নচেত কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন অত্যন্ত কঠিন। ওকে, চলো। তো ঘর্ষণ থেকে আর কি প্রশ্ন? তোমার কাছে মনে করো মেঝের ওপর একটা 5 কেজি ভরের বস্তু আছে আর একটা 20 কেজি ভরের বস্তু আছে। অবভিয়াসলি কোনটাকে বল প্রয়োগ করে সহজে সচল করা যাবে? না 5 কেজি ভরের বস্তুকে সহজে সচল করা যাবে, একটু বেশি বল প্রয়োগ করলেই চলবে। 20 কেজি ভরের বস্তুটাকে বল প্রয়োগ করতে হবে একটু বেশি। কারণ আমার মনে হতে পারে ভর যত বাড়বে ঘর্ষণ বল তত বাড়বে। এবারে ভাবো, যদি 5 কেজি ভরের বস্তু থাকে মেঝের উপরে, আর এই 20 কেজি ভরের বস্তু এরকম একটা আনত তলের ওপর থাকে, এবারে কি হবে? এমন হতে পারে হয়তো 20 কেজি ভরের বস্তুর উপরে কোনো বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন নেই, এই তলে থাকলে সে আপনা স্লিপ খেয়ে নেমে আসছে, ঘোরকে নেমে আসছে, কোনো বল প্রয়োগ করার প্রয়োজনই পড়লো না, মানে ঘর্ষণ বলের মান অনেক কম। বাট এখানে আগের চাইতে বেশি বল প্রয়োগ, মানে আগের মতোই বল প্রয়োগ করে। মনে করো এখানে ঘর্ষণ বল প্রয়োগ করতে হচ্ছিল 2 নিউটন, এখানে সীমাস্থ ঘর্ষণ ছিল মনে করো 6 নিউটন। ক্লিয়ার? এখানে কিন্তু আগের মতো 2 নিউটন লাগবে, এখানে কোনো তোমার বল প্রয়োগ করতে হবে না বাইরে থেকে, তোমার নিজেকে করতে হবে না,
হয়তো ওজনের একটা অংশ দেখা গেল যে 1.2 নিউটন হলেই সে চলতে শুরু করে দেবে। তাহলে মানে কি এখানে ঘর্ষণ বল কম। তাহলে ঘর্ষণ বল কি বস্তুর ভরের ওপর নির্ভর করে, ওজনের ওপর নির্ভর করে? উত্তর না। তাহলে কার ওপর নির্ভর করে? দেখো, তলের অবস্থান বদলে যেতেই ঘর্ষণের চিত্র বদলে যাচ্ছে। তাহলে এখানে আমাকে দেখতে হবে তলের অবস্থান বদলালে ওজন তো বদলায় না, তাহলে কি বদলায়? আছেটা কি? আর এর উপরে অন্য কোনো বল তো নেই। আছে ওজন, আছে লম্ব প্রতিক্রিয়া, আর আমি একটা বল প্রয়োগ করেছি গতিশীল করার জন্য। তাহলে এখানেও কি আছে? তার ওজন আছে, আর লম্ব প্রতিক্রিয়াটা তলের লম্ব দিকে। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ ট্রিক্স। তার মানে এখানে এরা দুটো পরস্পরের বিপরীত, তাই পরস্পর সমান, আর সমান ডাব্লিউ। বাট এখানে কিন্তু আর নট ইকুয়াল টু ডাব্লিউ। এখন এই আর এর মান কত হবে সেটা তোমাদের এই মুহূর্তে আমি বুঝিয়ে মাথা ভারী করব না, অনেক পরে, আরও পরে আমরা যাই, শেষের দিকে আমরা কোনো সময় বোঝাবো। এটুকু জেনে নাও যেখানে আর এর মান লেস দ্যান ডাব্লিউ। তার মানে আনত তলে রাখলে লম্ব বলের মান কমছে। তাহলে এই বলতে পারি লম্ব বলের মান কমছে, তাই ঘর্ষণ বলের মান কমছে। তাহলে ঘর্ষণ বল লম্ব বলের সমানুপাতিক। যতক্ষণ না লম্ব বলটা চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত ঘর্ষণ বল চেঞ্জ হবে না। তোমাকে এরকম একটা যদি অঙ্ক দেয় যে একটা বই এখানে রয়েছে, এই বইটাকে তুমি দেওয়ালে লম্বভাবে চেপে রেখেছো, মনে করো 10 নিউটন বলে, এই বইটা যে পড়ে যাচ্ছে না, এই অঙ্কটা সমাধান করার সময় ঘর্ষণ বল তুমি কিভাবে ক্যালকুলেট করবে? এই ওজন কাজ করছে এইদিকে, হ্যাঁ, এবং যদি এ পড়ে যায় নিচের দিকেই পড়বে, দেওয়ালের সঙ্গে তুমি চেপে রেখেছো বলে পড়ছে না। তাহলে ঘর্ষণ বল কোন দিকে? অবশ্যই দেওয়াল এবং বইয়ের সংস্পর্শ বরাবর উপরের দিকে। তো এই ঘর্ষণ বলের মান এই লম্ব বল দিয়েই বার করতে হবে, আর তো অন্য কোনো বল নেই। আমার দ্বারা প্রযুক্ত বল এই দিক বরাবর লম্ব হবে। এক্ষেত্রে লম্ব বলের উপর নির্ভর করবে ঘর্ষণ বলের মান কত হবে, এবং এই বস্তুটা পড়ে যাবে কি যাবে না। কি করে ক্যালকুলেট করবো তোমাদের আমি এখন শেখাবো না, তোমরা মাথাটা ভারী করে লাভ নেই। তাহলে ঘর্ষণ সম্পর্কে কি কি তথ্য জানতে হবে আশা করি তোমরা সেগুলো নোট করে নিয়েছো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করি। লম্ব বল চেঞ্জ না হলে ঘর্ষণ বল চেঞ্জ হবে না। একটা লাস্ট কথা বলি, শেষ কথা। মনে করো তোমার কাছে একটা দেহলাইয়ের বাক্স আছে। এই দেহলাইয়ের বাক্সটা উপরের তলগুলো বেশ চওড়া, আর পাশের তলগুলো কিন্তু সরু। তুমি এভাবে রেখেছো, মানে চওড়া তলটা থেকে আছে মেঝের উপরে, আর কেউ একজন এভাবে রাখলো যে সরু তলটা মেঝের উপরে থেকে আছে, এইভাবে রাখলো। বুঝতে পেরেছি? তাহলে কি ঘর্ষণ বল কোন ক্ষেত্রে বেশি, কোন ক্ষেত্রে কম হবে? দুটোই মেঝের উপর রেখেছি, এটাও মেঝের উপরে, এটাও মেঝের উপরে। উত্তর ঘর্ষণ বল একই হবে। কেন না? লম্ব বল তো বদলায়নি, মেঝের উপরে রেখেছি মানে যদি এই বাক্সের ওজন হয় 20 নিউটন, তাহলে এই বাক্সটারও ওজনে 20 নিউটন, একই বাক্স। মেঝের ওপর আছে মানে আর সমান mg, তার মানে আর সমান 20 নিউটন, এরও তাই আর সমান 20 নিউটন। লম্ব বল যতক্ষণ না বদলাচ্ছে ঘর্ষণ বল বদলাবে না। তাহলে একটা বস্তুকে উল্টে পাল্টে রাখলেও কোনো সময় এইভাবেই রাখতে কেউ একদম একটা কোণের ওপর ভর করে মনে করে রেখে দিয়েছে, এইভাবে একটা বিন্দুর ওপরে ভর করে রেখেছে, তাহলেও কিন্তু লম্ব বলের মান 20 নিউটন। যেহেতু এর ওজন 20 নিউটন, লম্ব বল 20 নিউটন। লম্ব বল নির্ভর করে মেঝের বা তলের ওপরে, এই তলটা কেমন তার উপর নির্ভর করে লম্ব বল কত। ঠিক আছে, আজকে ভিডিও এ পর্যন্ত। বুলেট পয়েন্টসগুলো আশা করি তোমরা নোট করে নিয়েছো। এবার এখান থেকে যে প্রশ্নগুলো বিগত বছরে এসছে, বিগত বছরের প্রশ্নগুলোকে দেখলে আমরা এখান থেকে সমাধান করতে পারবো আশা করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, সেই সঙ্গে সঙ্গে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে।